presented by Radio Ruet. বিভিন্ন সময়ে এই রুয়েট ক্যাম্পাসে ঘটে গিয়েছে এমন সব কাহিনী যেগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। আমাদের আজকের আয়োজনের জন্য একান্ত সাক্ষাৎকারে এমন সব গা ছমছম করা কাহিনী শুনিয়েছেন রুয়েটের ছাত্রবৃন্দ এবং রুয়েটের কর্মচারীবৃন্দ। ভূত চতুর্দশীতে রেডিও রুয়েটের শ্রোতাদের জন্য আমাদের নিবেদন হরর নাইট। মূল পর্বের সঞ্চালনায় আছেন মাহির আশেফ, CSE 15 এবং মাহাদি হাসান সিফাত, URP 17। আমাদের সংগৃহীত গল্পগুলো শুনতে, সাথে আপনাদের গল্পগুলো আমাদেরকে জানাতে সাথে থাকুন রেডিও রুয়েটের। শুরু হচ্ছে হরর নাইট। প্রথমেই যে গল্পটা আপনাদের সামনে তুলে ধরব, এই গল্পটা হয়তোবা অনেক বেশি রুয়েটিয়ানই শুনেছেন। 1-3 সিরিজের একটি ঘটনা, এবং যারা হামিদ হলে থাকেন তারা আমার মনে হয় তারা সবাই শুনেছেন। ঘটনাটি আমি শুনেছি, অর্থাৎ আমাদের কাছে এসেছে ট্রিপলি 13 এর এক ভাইয়ের কাছ থেকে, এবং ঘটনাটি ঘটেছিল IP 13 এর এক ভাইয়ের সাথে। আমরা এই মুহূর্তে তাদের কারোরই নাম উল্লেখ করছি না, তাদের নিজস্ব চয়েসের কারণে তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি আজকে। তো যে ঘটনাটি ঘটেছিল, ঘটনাটি হচ্ছে 2017। ওই সময়ে হামিদ হলের পিছনে, অর্থাৎ তালাইমারি থেকে ভদ্রায় যাওয়ার যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা এতটা আলোকিত ছিল না। অর্থাৎ এই যে লাল নীল রঙের বাতি বা সাদা রঙের যে স্ট্রিট লাইটগুলো আমরা দেখি, যে কারণে এখন হামিদ হলের ওই সাইডটা এতটা আলোকিত হয়ে থাকে, সে আলো কিন্তু তখন ছিল না। হামিদ হলের পিছন দিকটা, বিশেষ করে যে বারান্দার মতো অংশটা যেটা থেকে হচ্ছে রাস্তা দেখা যায়, সেই দিকটা হচ্ছে বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল। এবং আমরা জানি যে হামিদ হলের ঠিক ওই বারান্দার কর্নারেই হচ্ছে আমাদের বাথরুমগুলো অবস্থিত। তো IP 13 যে ভাইয়ের কথা আমরা বলছিলাম, অর্থাৎ যাকে ঘিরে আজকের এই গল্পটা, ঘটনাটা হচ্ছে মাগরিবের ঠিক পরবর্তী সময়, অর্থাৎ সন্ধ্যা নেমে এসেছে, রাতের আধারের দিকে। এমন সময় উনি হচ্ছে রুম থেকে বের হয়েছিলেন বাথরুমে যে হচ্ছে ফ্রেশ হতে। তো আমরা সবাই জানি যে রুয়েটে প্রচুর পরিমাণে হলগুলোতে বিড়াল রয়েছে, এবং এই বিড়ালগুলো সবার রুমে রুমেই থাকে। কেউ তেমন মানে হিট করে না এই বিড়ালগুলোকে, বা এই বিড়ালগুলো থেকে কখনো ভয়ঙ্কর কিছু বা ভৌতিক কিছু হতে পারে, এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় না কেউ কোনোদিন চিন্তাও করেছিল। তো ঘটনাটি যেটা হয় সেটা হচ্ছে, ভাই যখন হচ্ছে বাথরুমের দিকে যাচ্ছিলেন, তিনি দেখলেন অন্ধকার থেকে একটা কালো বিড়াল বাথরুমের মধ্যে ঢুকে গেল। তো স্বাভাবিকভাবেই তিনি তেমন কিছু মনে করেননি, তিনি স্বাভাবিকভাবেই বাথরুমে গেলেন। ওই সময় বাথরুমের ভিতরে একটা যতদূর সম্ভব লাইট জ্বলছিল। তিনি বাথরুমে নিজের স্বাভাবিক কাজটা সেরে বাথরুম থেকে, মানে কমোড থেকে বাথরুম থেকে বের হয়ে তিনি হচ্ছে বেসিনে গিয়েছিলেন তার মুখ টুক ধুয়ে ফ্রেশ হতে। তো তার ভাষ্য মতে, মানে পরবর্তীতে যে তিনি যা তাদের মানে তার বন্ধুদেরকে বলেছিলেন, এবং 13 ভাইয়ের কাছ থেকে, আমার ট্রিপলি ভাইয়ের কাছ থেকে আমরা যেটা জেনেছি, যে তিনি যখন বেসিনটা খুলে, পানির জন্য বেসিনটা যখন তিনি খুললেন, তখন প্রথমে স্বাভাবিক পানি পড়ার পর হঠাৎ করে লাল রঙের রক্ত পড়া শুরু করলো। এবং না দর্শক, স্বাভাবিক আমরা হলের মধ্যে আমরা জানি যে আমরা অনেকেই হচ্ছে হলুদ রঙের পানি দেখেছি আয়রনযুক্ত, বিষয়টা মোটেই এরকম ছিল না। তার ভাষ্য মতে ঘন রক্ত, অর্থাৎ লাল ঘন রক্ত বেসিন দিয়ে পড়া শুরু করেছিল, এবং অত্যন্ত স্বাভাবিকভাবেই তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, এবং বেসিন থেকে রীতিমতো পিছনে সরে চলে এসেছিলেন এই রক্ত দেখে। এবং তিনি যখন পিছনে সরে চলে আসলেন, তখন আমরা বেসিনটার নিচে, অর্থাৎ বেসিনের পাইপটা যেখানে হচ্ছে মাটির মধ্যে ঢুকে ওখান থেকে পানিটা চলে যায়, সেই জায়গায় তিনি দেখেন যে হচ্ছে একটা বিড়ালের মাথা, মানে কালো একটা বিড়ালের কাটা মাথা ওই জায়গাটায় পড়ে আছে। এবং তিনি একটা চিৎকার দিয়ে ওখানেই হচ্ছে সেন্সলেস হয়ে যান, এবং তার চিৎকার শুনে হচ্ছে তার অন্যান্য, ওই সময় যে ভাইরা আশেপাশে হলের অন্যান্য রুমে ছিলেন, তারা চলে আসেন, এবং চলে এসে দেখেন যে তিনি বাথরুমের ওই যেখানে হচ্ছে উজু করার জায়গাটা, ওই জায়গাটার উপরে হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে আছেন। পরে তাকে যখন রুমে নিয়ে যাওয়া হয়, এবং তাকে হচ্ছে কি জানি বলে, এই যে পানির ছেটাটিটা দিয়ে তাকে যখন হচ্ছে সেন্সে আনা হয়, এরপরে তিনি হচ্ছে তার রুমমেটদেরকে বা তার ফ্রেন্ডদেরকে যখন এই গল্পটা বলেন, স্বাভাবিকভাবেই অনেকে বিশ্বাস করতে চায়নি, কিন্তু একটা গ্রোন আপ মানুষ এভাবে অজ্ঞান হয়ে যাবে এবং এরকম কিছু আসলে মোটেও স্বাভাবিক। এবং গল্পটা হামিদ হলে বেশ প্রচলিত।
হামিদ হলের যে মামারা আছেন তারাও এটা জানেন। এবং এই যে একটা বিড়াল, মানে কালো বিড়ালের জিনিসটা একটা কুসংস্কারের বিষয় বলি বা আসলেই ভৌতিক কিছু, বা যারা জিনে বিশ্বাস করে অনেকেই জানি যে তারাও হচ্ছে বিভিন্ন ধরনের রূপ, পশু প্রাণীর রূপ নিয়ে আসে। বিষয়টা রুয়েটের সবচেয়ে প্রচলিত গল্পগুলোর মধ্যে একটা। তো এটাই ছিল হচ্ছে রুয়েটের হামিদ হল নিয়ে আমাদের যে গল্প। আর আপনাদের সাথে আছি আমি আসেফ। আপনাদের বেশ কিছু পাঠানো গল্প আমাদের কাছে চলে এসেছে, আমরা সেই গল্পগুলো শুনবো। এছাড়াও আপনারা যদি আমাদের সাথে কানেক্টেড হতে চান এবং আমাদেরকে এই মুহূর্তে আমাদের শো কেমন লাগছে বা শোয়ে নতুন কোনো গল্প এই মুহূর্তে যদি আপনার কোনো গল্প শেয়ার করার থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। রেডিও রুয়েটের আজকের এই শোতে আপনাদের সাথে আমি আছি আসেফ CC15 এবং আমার সাথে আছে সিফাত URP 17। তো এরপরে যে গল্পটা সেটা আমাদেরকে সিফাত শোনাবে। সিফাত। হ্যালো লিসেনার্স, তো হামিদ হলের গল্পের পরে রুয়েটে আমরা জানি আসলে 7টা হল আছে। তারপরেও বলতে গেলে রুয়েটের সবচেয়ে কাছের যে ছাত্রাবাসটি রয়েছে, যেখানে হচ্ছে রুয়েটের স্টুডেন্টরা প্রথম দিকে এসে যারা হল পায় না বা রুয়েটের সবচেয়ে কাছে থাকার জন্য যারা হচ্ছে যে ছাত্রাবাসটিতে উঠে থাকে, সেটির সাথে আমরা প্রায় অনেকেই পরিচিত। সেটি হচ্ছে RH। তো এই RH নিয়ে কিছু কথা আমরা খুঁজতে গিয়ে ভাইদের মুখে পেয়েছি, যারা হচ্ছে অনেক আগে RH-এ থাকতেন বা আজ থেকে 3 থেকে 4 বছর আগে বা রিসেন্ট সময়েও দুজন ভাই হচ্ছে সেই কথাগুলো মেনে নিয়েছেন এবং বলেছেন যে তারা আসলে কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারতেন না এই ভেবে যে মানুষ হয়তো তাদেরকে নিয়ে হাসাহাসি করবে অথবা তারা হয়তো জিনিসগুলো কাউকে বোঝাতে পারবে না। তো সেখান থেকেই রিসেন্ট একজন ভাইয়ের কথা, তিনি 16-এর, সঙ্গত কারণেই তার পরিচয়টি গোপন রেখে বলছি। গল্পটি বলছি ভাইয়ের নিজের ভাষায়। আমি তখন মাত্র প্রথম সেমিস্টারে ক্লাস শুরু করেছি, হবে খুব বেশি হলে 2 কি 3 সাইকেল গিয়েছে। খুব একটা বাইরে চলাফেরা করতাম না, ক্লাস করতাম, ক্লাস শেষে গিয়ে মেসে থাকতাম, মেসেই ঘুমাতাম। আর তখনও হচ্ছে স্কুল কলেজের মতো পড়াশোনাটা, প্রতিদিনের পড়াটা একটু পড়া দেখতাম। তো দ্বিতীয় কি তৃতীয় সাইকেলে ল্যাপটপ কেনার পর থেকে রাতের ঘুমটা আর তেমন হতো না। তো প্রায় রাতেই ল্যাপটপ চালাতাম, কিছু গেমস টেমস খেলতাম। তো সেই জায়গা থেকে হঠাৎ কয়েকদিন পর খেয়াল করলাম আমি হচ্ছে বলতে 3 তলায় থাকতাম, যে RH-এর 3 তলায়, অর্থাৎ একদম ছাদের নিচের যে ফ্লোরটা তার 1 তলা নিচে। তো সেখান থেকে প্রায়ই শব্দ পাওয়া যেত যে উপরতলায় হয়তো কেউ চেয়ার নিয়ে টানাটানি করছে অথবা হুট করে কেউ যেন দরজায় এসে কড়া নেড়ে যাচ্ছে। তো প্রথম দিকে মনে করতাম যে নতুন নতুন ক্যাম্পাসে এসেছি, তো কেউ হয়তো মজা করছে বা কেউ হয়তো আসলেই ডাকছে। তো প্রথম দিন যখন এমন হলো তখন হচ্ছে যে দরজা খুলি, মানে কড়া নাড়ল 2বার। প্রথমে রুম থেকে জিজ্ঞেস করলাম কে, কোনো উত্তর পেলাম না। তো পরে মনে হলো যে হয়তো কেউ আছে, গিয়ে দেখা দরকার। তো গিয়ে দরজাটা খুলে দেখি আশেপাশে কেউ নেই। প্রথমে মনে হলো যে হয়তো আশেপাশে কেউ মজা করছে বা জুনিয়র হয়তো কেউ হয়তো ইচ্ছা করে কিছু করছে। পরবর্তীতে জিনিসটা আমার সাথে প্রায় একটা কন্টিনিউয়াস টাইম ধরে হতে থাকলো, এমন যে 2 দিন পর পর, 3 দিন পর পর বা 1 দিন পর পর হচ্ছে। তো প্রায়ই জিনিসটার সাথে আমি ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। কেন জানি না মনে হচ্ছিল যে হয়তো এটা কোনো মানুষ না, কারণ স্বাভাবিকভাবে এই জিনিসটা আসলে আমাকে স্বাভাবিক কোনো অনুভূতি দিচ্ছিল না। তারপর একদিন
দরজা করানোর পাশাপাশি উপরতলায় চেয়ার নিয়ে মানে প্রায়ই মনে হতো যে কেউ হচ্ছে উপরতলায় চেয়ার নিয়ে টানছে। ধরুন আপনি যদি একটা শক্ত মেঝেতে চেয়ার ধরে টেনে অনেক দূর নিয়ে যান, তো অনেক এক ধরনের কর্কশ আওয়াজ হয়, সেই আওয়াজটা কানে লাগতো। আমি প্রথম কয়েকদিন সহ্য করলাম, তারপর ভাবলাম যে উপরে যায় বলি যে ভাই আছে, তো সেই ভাই যদি কিছু মনে না করে, যে ভাই আমার প্রবলেম হয়। তো সেইখান থেকে আমি একটু ভাবলাম যে নতুন নতুন ক্যাম্পাসে এসেছি, যাব কি যাব না। তো মোটামুটি একটা চিন্তাভাবনা করে ভাইয়ের রুমে গেলাম। রুমে গিয়ে আমি সবচেয়ে বেশি অবাক হলাম এই জিনিসটা দেখে, যে রুমটা আসলে খোলা এবং ভিতরে সিঙ্গেল কোনো বেড বা চেয়ার কিছু নেই। মানে রুমটা হচ্ছে সম্পূর্ণ ফাঁকা। মানে আমি আসলে জিনিসটা দেখার পরে কিছু আন্দাজ করতে পারলাম না। আর আশপাশের যে কয়টা রুম ছিল, প্রত্যেকটা রুমে নক করে ভাইদের জিজ্ঞেস করলাম যে ভাই প্রতি রাতেই ধরুন 2টো থেকে 3টের দিকে এরকম চেয়ার টানার শব্দ হয় ভাই, এবং শব্দটা মোটামুটি ধরুন ঘন্টা খানিকের মতো স্টে করে। তো ভাই আপনারা কি এরকম কোনো শব্দ বা কোনো কিছু ফিল করেন কিনা? ভাইরা আমাকে বলল যে না, তো আমরা তো খুব দ্রুত ঘুমিয়ে যাই, আর যেহেতু সকাল 8টার দিকে ক্লাস থাকে বা 8:50-এ ক্লাস থাকে, তো সেই জায়গা থেকে আমরা এত রাত জাগি না। আমি আসলে জানি না যে সেই সময়টা আমার সাথে কি হয়েছিল, কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে জিনিসটা বন্ধ হয়ে যায় এবং আমি এর পরবর্তীতে আর সেটা তেমন ফিল করতে পারিনি। তো এই ছিল হচ্ছে 16-এর ভাইয়ের কাছ থেকে পাওয়া গল্পটা। আমি জানি না এটা আদৌ কোনো মানুষ করেছিল তার সাথে, নাকি এমন কেউ যার অস্তিত্ব আমরা হয়তো এই পরিস্থিতিতে বা বর্তমান অবস্থায় থেকে জানি না। চলে যাচ্ছি আসিফ ভাইয়ের কাছে। আরএইচের এই গল্পটা কিছুটা উদ্ভট মনে হলেও বা অত্যন্ত স্বাভাবিক মনে হলেও, যে এই যে চেয়ার টানটানি শব্দ হওয়া বা এরকম, বাট আরএইচে যারা ছিলেন, বিশেষ করে আমার নিজেরই বন্ধু 15-এ যারা আছে বা আমাদের রেডিওরই একজন এটা কনফার্ম করেছেন, আমাদের রেডিওর যে এডিটর ছিল জানি, সেও আরএইচে ছিল 5 তলায়। তো এই বিষয়টা যে রাতের বেলা বিশেষ করে ছাদ থেকে চেয়ার টানাটানি শব্দ পাওয়া, যেটা অত্যন্ত অস্বাভাবিক, এবং ছাদে যেয়ে সে তার ভাষা মতে সে ছাদে যেয়ে চেক করারও চেষ্টা করেছিল লাইট জ্বেলে, ওই মতো ছাদে কেউ ছিল না। বা বিশেষ করে 3 তলার করিডোরে রুমগুলোতে রাতের বেলা নক পাওয়ার এই ঘটনাটা একজন দুজন না, বেশ কয়েকজনই কনফার্ম করেছেন। এবং এই বিষয়টাই হচ্ছে আমরা জানি যে কিছুটা হলেও অতিপ্রাকৃত একটা বিষয় আমাদের মাথায় চলে আসে। তো আমাদের কাছে বেশ কিছু মেসেজ চলে এসেছে, সেটা হচ্ছে বেশ কিছু সমস্যা অনেকে ফেস করছেন, যে বারবার লুপে পড়ে যাচ্ছে বা শোনা যাচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি কারো যে কোনো মুহূর্তে লুপ হয়, অর্থাৎ আমাদের কথাগুলো লুপে পড়ে যায়, আপনারা জাস্ট হচ্ছে নেটওয়ার্কটা ডিসকানেক্ট করে অ্যাপটা আরেকবার মানে নতুন করে অন করবেন, যেটা নেটওয়ার্কের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। নতুন করে অন করে ফেললে এই সমস্যাটা আর হবে না। আর একটু পরপর লুপের কথাই বলছেন। একজন বলেছেন যে আমি এই মুহূর্তে আরএইচে আছি। হ্যাঁ, আরএইচে আমাদের অনেকেই আছে এবং এই গল্পগুলো আমাদের আরএইচ থেকেই কালেক্ট করা। তো আরএইচের এই গল্পটার পরে আরেকটা যেটা আছে, আরেকটা জায়গা, সেটা হচ্ছে গিয়ে আমাদের চিস্তিয়া। এবং উদ্ভটভাবেই যে 3টা জায়গা, বিশেষ করে ছেলেদের যে 3টা মেস রুয়েটিয়ানদের কাছে সবচেয়ে বেশি বিখ্যাত, একটা হচ্ছে আরএইচ, একটা হচ্ছে চিস্তিয়া এবং আরেকটা হচ্ছে সাইদ টাওয়ার। এই 3টা নিয়েই কিন্তু গল্প আমাদের কাছে এসেছে। চিস্তিয়ার গল্পটা হচ্ছে খুবই ছোট, মানে, এবং আসলে আমাদেরও নিজেদেরও বিশ্বাস হয়নি এই গল্পটা। কারণ চিস্তিয়ার গল্পটা এরকম যে চিস্তিয়ায় যারা 4 তলা বা 5 তলা অর্থাৎ টপ ফ্লোরগুলোতে থাকেন, চিস্তিয়ার বারান্দা থেকে কিন্তু এলএইচের হচ্ছে একটা ভিউ পাওয়া যায়, বাট বেশ দূরে। তো আমরা জানি যে এলএইচের
যেটা হচ্ছে ছাদ সেটা বন্ধ আছে, অর্থাৎ এলএইচের ছাদে কিন্তু কোনো আমাদের যে মেয়েরা আছেন তারা যেতে পারে। বাট চিস্তিয়ার অনেকেই এই কথা বলেছে যে বেশ রাতের দিকে, বিশেষ করে 12টার 1টার পরবর্তী সময়, যখন আমাদের এই এরিয়াটা সাধারণত খুব শুনশান অবস্থায় থাকে, সে সময় ছাদের মধ্যে, অর্থাৎ এলএইচের ছাদের মধ্যে তারা শাড়ি পরে, মানে শাড়ি পরা বা সাদা কালারের একটা ফিগার নড়াচড়া করতে বিভিন্ন সময় দেখেছেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাচ্ছে। তো আরএইচের এই বিষয়টা, আর দুঃখিত আমি যেটা বলছিলাম যে চিস্তিয়ার এই বিষয়টা, এটাও আমাদের বেশ কয়েকজনের কাছ থেকে এসেছে। চিস্তিয়ার এই গল্পটা আমাদের কাছে কিছুটা বানানোই বলে মনে হয়েছে, কারণ স্বাভাবিকভাবেই ছেলেদের হল থেকে এলএইচের দিকে তাকানোর একটা প্রবৃত্তি আছে, সেখান থেকে হয়তো এই গল্পটা। কিন্তু সাইড টাওয়ার নিয়ে যে গল্পটা, সেই গল্পটা আমাদের কাছে কিছুটা বাস্তবসম্মত মনে হয়েছে, এবং এই গল্পটা অবশ্য সাইড টাওয়ারের রেসিডেন্ট বা সাইড টাওয়ারকে ঘিরে না, বরং সাইড টাওয়ারের একজন রেসিডেন্টকে ঘিরে, যেটা হচ্ছে আমাদের 16 মেকানিক্যালের কয়েকজন, 16 মেকানিক্যাল এবং ইসি 16-এর কয়েকজন সাইড টাওয়ারে ছিল 2017 শুরুর দিকে। এবং সেই সময় তারা হচ্ছে যতদূর সম্ভব তাদের ভাষ্যমতে তারা 5 তলায় থাকতো, এবং 5 তলায় তাদের একটা রুমে, মানে একটা রুমে রাবির একটা ছেলে একা থাকতো। তো যে জিনিসটা হতো যে এই রাবির যে ছেলেটা ওদের সাথে থাকতো, সেই ছেলেটা মানে তেমন কারোর সাথে মিশতো না, সে রুমের ভিতরে ঢুকতো, আবার সকালবেলা দেখা যেত ক্লাসের জন্য বের হয়ে যাচ্ছে, বাকিরা যেমন নিজেদের মধ্যে কথাবার্তা বলতো বা এরকম করতো, তার রুম থেকে মানে সে কারোর সাথে মেশামেশি করতো না, মানে একটু একলা আলাদা হয়ে থাকার একটা অভ্যাস ছিল তার। তো এই ছেলেকে নিয়ে যে ঘটনা, সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই, বিশেষ করে রাতে, বেশ রাতে 1টা-2টার পরে নাকি তার রুম থেকে উদ্ভট আওয়াজ পাওয়া যেত, এই দোয়া বা হচ্ছে সূরা পড়ার মতো আওয়াজ। বাট স্বাভাবিকভাবে কেউ যদি কখনো কোরআন শরীফ পড়ে বা নামাজ কালাম করে, তখন যে একটা শ্রুতি মধুর তেলাওয়াত করার যে বিষয়টা এরকম ছিল না, কিছুটা মন্ত্র পড়ছে বা এরকম একটা উদ্ভট ধরনের আওয়াজ আসতো। এবং ইসি 16-এর যে ছেলে এবং মেকানিক্যাল 16-এর যে ছেলের কাছ থেকে আমরা এই গল্পটা শুনেছি, আমরা তাদের নাম উল্লেখ করছি না আজকের শোয়ে, তারা হচ্ছে ঠিক পাশের রুমটাতেই থাকতো। ইসি 16-এর ছেলেটা, মেকানিক্যাল 16-এর ছেলেটা একটু 2-3টা রুমে পরে থাকতো। তো ইসি 16-এর ছেলেটার যেটা হতো সেটা হচ্ছে কিছুদিন পরে এই আওয়াজগুলো শুনতে পারার কিছুদিন পরে, বিশেষ করে রাতের বেলা, তার মনে হতো যে দেয়ালের মধ্যে কেউ আঁচড় কাটছে, দেয়ালের মধ্যে ওই যে কাচের মধ্যে বা হচ্ছে কোনো একটা স্মুথ সারফেসের মধ্যে যদি নখ দিয়ে আঁচড় কাটা হয়, তখন যেরকম একটা অস্বস্তিকর সাউন্ড হয়, সেরকম একটা সাউন্ড হচ্ছে। এবং মানে স্বাভাবিকভাবেই রাতের বেলা যখন এরকম একটা সাউন্ড হয়, একটা মানুষের এটা মানে মানুষের ভয় লাগাটা অত্যন্ত স্বাভাবিক। তো সে ভয় পেয়ে গিয়েছিল, ওখান থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসছিল, এবং সে হচ্ছে ওই রাতে ভয়ে ওই মেকানিক্যালের ছেলেদের রুমে, তার যে ফ্রেন্ড আছে তাদের রুমে যে হচ্ছে থাকা শুরু করে। তো এর পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে, যে ছেলের কথা আমরা বলছিলাম, রাবির যে ছেলের রুমটা থেকে হচ্ছে এই আওয়াজগুলো আসতো, আস্তে আস্তে মানে পরবর্তীতে তাকে তো শুধুমাত্র দেখা যেত যখন সে বের হয়ে ক্লাসরুমে যাচ্ছে বা অন্যান্য সময়, দেখা যেত যে তার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, মানে চোখের নিচে কালো কালি, এমন যেন সে হচ্ছে সারা রাত ধরে জেগে থাকে, ঘুমাতে পারে না, খাওয়া দাওয়া নেই। তো পরবর্তীতে ওই সময় মানে তারা হচ্ছে অন্যান্য জায়গায় শিফট করার আগে রাবের ওই ছেলেটা ওই রুম ছেড়ে চলে গিয়েছিল। তার রুমে তেমন কিছু পাওয়া যায়নি, রুমের মধ্যে মানে কিছু কিছু জায়গায় হচ্ছে যে মোম দিয়ে পুড়ালে দেয়ালের মধ্যে যে কালো কালো কালচে দাগ হয়ে যায়, সেরকম কিছু দাগ ছিল, কিন্তু এর বেশি আসলে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো সে যে আসলে কালো জাদু করছিল বা এরকম যে কোনো কিছু রুমে হচ্ছিল, বাস্তব প্রমাণ নেই। বাট যেহেতু এরকম উদ্ভট কিছু আওয়াজ বা এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এটা মানুষের মনের সৃষ্টিও হতে পারে, আবার বাস্তবিকও হয়তো বা কেউ ওখানে কালো জাদু চর্চা করছিল, যার প্রভাব ওই আশেপাশের রুমগুলোতে পড়ছিল, তো হতে পারে।
মানুষের মস্তিষ্ক সেটাই বিশ্বাস করে যে ওই মুহূর্তে সে বিশ্বাস করতে চায়। তো ভূত বলে বা কালো জাদু বলে কিছু আছে কি না নেই, এটা আমাদের শ্রোতাদের বিশ্বাসের উপরেই থেকে যাক। তবে আমরা যে গল্পগুলো কালেক্ট করে এসেছি সে গল্পগুলো কিন্তু বেশ কয়েকটি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তো এই মুহূর্তে আপনাদের সামনে যে গল্পটি তুলে ধরবো সেটি হচ্ছে রুয়েটের গল্পগুলো খুঁজছে যে আমাদের খুঁজে পাওয়া সবচেয়ে পুরাতন গল্পটি, এবং এই গল্পটার সময়সীমা হচ্ছে 1976, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে যখন রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল সেই সময়কার। আপনারা অনেকেই হয়তো আমাদের বিশেষ করে কমন রুমে সেলিম হলের কিছু অত্যন্ত পুরাতন ছবি দেখেছেন। সেই সময় থেকেই সেলিম হল ছিল আমাদের এই বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ তখন যে ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল তার ছাত্রদের বাসস্থান। এখানে আমাদের পূর্ব অগ্রগামী যারা আছেন তারা থাকতেন। তো গল্পটা হচ্ছে এই সেলিম হল আর টিচার্স কোয়ার্টারের ভিতরে একটা পুকুর আছে, আমরা জানি না আপনারা জানেন কি না, বেশ জনমুখে পরিচিত অনিমেষের পুকুর নামে। তো এই অনিমেষের পুকুরের গল্পটাই আমরা পেয়েছি আমাদের হলের একজন পুরাতন গার্ডের কাছ থেকে। গল্পটা কিছু এরকম যে সেই 76-এর সময় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন ভাই ছিলেন যার নাম ছিল অনিমেষ। তার একটা পিকুলিয়ার ধরনের অভ্যাস ছিল, সেটা হচ্ছে তিনি রাতের বেলা গোসল করতে পছন্দ করতেন। মানে রাত 12টা পরবর্তী সময় গোসল টোসল করে ফ্রেশ হয়ে তিনি পড়তে বসতেন, তারপরে ভোর পর্যন্ত পড়াশোনা করে পরবর্তীতে তিনি অন্য সময় ক্লাসে যেতেন বা ল্যাপটপ করতেন। তো এই অভ্যাসটার কারণে, এবং তখন অত্যন্ত স্বাভাবিকভাবে এরকম বাথরুমের অবস্থাগুলো খুব বেশি ভালো ছিল না। সিনিয়র ভাইরা সাধারণত, আমরা জানি শহীদুলের পিছনে একটা পুকুর আছে, এই পুকুরটা প্লাস যেটা সিভিলের সামনের পুকুর, এই পুকুরগুলো হচ্ছে ব্যবহার করতেন। তো সেই সময় যে অনিমেষের পুকুর নামে যে পুকুরটি পরিচিত, অর্থাৎ টিচার্স কোয়ার্টারের ভিতরের দিকে, সেই পুকুরটি ওই সময় নতুন করে খোঁড়া হয়েছিল, মানে প্রথম নতুন একটি পুকুর। তো যেটা হয় যে অনিমেষ ভাই তার যে রুমমেট ছিল, আমরা জানি সেলিম হলের প্রত্যেকটা রুমে 2 জন করে রুমমেট থাকে, তার রুমমেটকে নিয়ে, যেহেতু রাতের বেলা 12টা পরবর্তী সময়, তো তাকে নিয়ে, মানে একা যেতে চাননি, তাকে নিয়ে গিয়েছিলেন যে চল নতুন একটা পুকুর করেছে ওখানে গোসল করে আসি। তো অনিমেষ ভাই হচ্ছে তার সেই ফ্রেন্ডকে নিয়ে ওই পুকুরটাতে, নতুন পুকুরটাতে যান। তো সেই সময় কিন্তু আমাদের এরকম আনসার গার্ডরা ছিলেন না। আমরা এই মুহূর্তে সেলিম হলে বা শহীদুল হলে যে সিনিয়র গার্ডদেরকে দেখি, সেই গার্ডরাই কিন্তু সেই সময় রুয়েটের ভিতরকার যে গার্ড পোস্ট ছিল সেই পোস্টগুলোতে ছিলেন। আমাদের অনেকগুলো ল্যাবে অনেক মানে বয়োবৃদ্ধ মানুষ আছেন যারা সেই সময় রুয়েটের ভিতরে গার্ডদের দায়িত্ব পালন করতেন। পরবর্তীতে 2003 পরবর্তী সময় আনসারদেরকে নিয়োগ দেওয়া হয়। তো এইরকমই একজন গার্ড ওই সময় ওদিকে ডিউটিতে ছিলেন, বাট গার্ডের বিষয়টি পরে আসছে। ঘটনাটি যেটা ঘটে, অনিমেষ ভাই আর তার সেই বন্ধু একসাথে পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে তারা যখন পাড় দিয়ে উঠে আসছিলেন, অনিমেষ ভাই নিজে উঠে আসতে পারলেন ঠিকই, কিন্তু তার বন্ধুটি যখন উঠে আসতে লাগলো তখন তার পা কে যেন টেনে ধরেছিল। মানে তিনি বলছিলেন যে আমি উঠতে পারছি না, আমার পাকে যেন টেনে ধরেছে। অনিমেষ ভাই তাকে টেনে ধরতে যাওয়ার আগেই, মানে তাকে টেনে পুকুরের ভিতরে নিয়ে যাওয়া হয় এমন একটা অবস্থা। অত্যন্ত আকস্মিকভাবে যখন ঘটনাটা ঘটে, অনিমেষ ভাই যিনি ছিলেন তিনিও ভয় পেয়ে যান, এবং তিনি দেখছেন যে তার বন্ধু পানির নিচে তলিয়ে যাচ্ছে, এবং আশেপাশে তিনি কোনো মানুষ পাচ্ছিলেন না। ওই রাতের বেলা তিনি চিৎকার করতে পারছিলেন না। অথচ যে গার্ডের কাছ থেকে এই গল্পটা শোনা, তিনি যতদূর সম্ভব একটা জায়গা থেকে এই ঘটনাটা দেখছিলেন, কিন্তু যেহেতু এরকম একটা অতিপ্রাকৃত বা ভৌতিক একটা জিনিস আকস্মিকভাবে হচ্ছিল, তিনিও আসলে ভয়ের কারণে কিছু বলছিলেন না। তো তিনিও চুপ ছিলেন। যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অনিমেষ দা ওই মুহূর্তে দেখেন যে তার বন্ধু তলিয়ে গেল, কিন্তু তিনি ফেরত এসে যে কাউকে কিছু বলবেন তিনি এটা বলতে পারেননি, কারণ তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে কেউ তার কথা বিশ্বাস করবে না এবং সবাই মনে করবে যে তিনি তার বন্ধুকে রাতের বেলা পুকুর পাড়ে নিয়ে ডুবিয়ে মেরে ফেলেছেন। ওই সময়টায় রুয়েটে, অর্থাৎ
তৎকালীন যে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে কিছু একটা বন্ধ ছিল ওই সময় 4-5 দিনে, যতদূর সম্ভব পূজার বা হচ্ছে অন্য কোনো রিজনে বেশ কয়েকদিনে বন্ধ ছিল। তো সে কারণে ওই সময় অনিমেষ ভাই এই বিষয়টাকে যেমন ধামাচাপা দিয়ে যাওয়ার চেষ্টা করে, তার যে রুমমেট তিনি যে হারিয়ে গিয়েছেন বা তিনি যে আসলে নেই এটাও কিন্তু কারো চোখে পড়েনি। এবং অদ্ভুত জিনিসটা হচ্ছে যে লাশটা যে পুকুরের নিচে ছিল এটা কিন্তু উঠে আসেনি, অর্থাৎ লাশটা যে ভেসে উঠবে এটা কিন্তু এতদিন ভেসে আসেনি। বন্ধ খোলার পর হলে যখন তিনি ফেরত আসেন বা তারা ফেরত আসেন, তখন সবার মধ্যে হঠাৎ করে কথা ওঠে যে তোর রুমমেট কোথায় বা সে ক্লাসে আসতেছে না কেন, সে কোথায়। অনিমেষ ভাই জিনিসটাকে চেপে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঠিক ক্লাস করার 3-4 দিনের মাথায় ওই যে পুকুর থেকে লাশটা ভেসে ওঠে এবং ওই যে গার্ড যিনি ছিলেন উনি ওই লাশটা দেখে সবাইকে জানান যে এই ঘটনা ঘটেছিল রাতের বেলা। বাট তা গার্ডের কথা সত্ত্বেও স্বাভাবিকভাবে কেউ বিশ্বাস করতে চায়নি যে একটা মানুষ পুকুরের মধ্যে নামার পরে কেউ তাকে টেনে ডুবিয়ে দিয়েছে এবং এতদিন পর্যন্ত লাশটা পুকুরে ভেসে ওঠেনি। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে অনিমেষ ভাই সেটা তার নিজের লজ্জার কারণেই হোক বা ভয়ের কারণেই হোক সেলিম হলেরই কোনো একটা রুমে সুইসাইড করেন এবং এরপর থেকেই ওই পুকুরটার নাম হচ্ছে অনিমেষের পুকুর। এবং এই গল্পটা আমাদের রুয়েট নিয়ে খুঁজে পাওয়া যে গল্পগুলো আছে, ভৌতিক গল্প বা অতিপ্রাকৃত গল্প, তার মধ্যে সবচেয়ে পুরাতন। আমরা এই মুহূর্তে আপনাদের পাঠানো কিছু SMS যেগুলো আপনারা পাঠিয়েছেন সেটা পড়ে দেখছি। জিন্নুর URP 17 লিখেছে যে অনেকক্ষণ থেকেই শুনতেছি, অনেক ভালো লাগতেছে। আর সিফাত মেকানিক্যাল 18 বলেছে যে ভাই স্টোরিগুলো ইন্টারেস্টিং লাগছিল বাট কথাগুলো রিপিট হচ্ছে। আমরা অত্যন্তভাবে দুঃখিত, হয়তোবা নেটওয়ার্কের কারণে বারবার জিনিসটা রিপিটে চলে যাচ্ছে এবং আমাদের অনুরোধ থাকবে যে আপনারা যখনই রিপিটে চলে যাবেন আপনারা অ্যাপটা একবার রিস্টার্ট দিবেন, তাহলে আর রিপিটটা থাকবে না। তো আজকের এই শোতে আমরা যে শুধুমাত্র আমাদের রুয়েটের ভূতের গল্পগুলো নিয়ে বা অতিপ্রাকৃত যে ঘটনাগুলো আমাদের কাছে এসেছে সেগুলো নিয়ে কথা বলবো তা নয়, বরং বাংলা দেশের লোককাহিনীতে প্রচলিত বেশ কিছু ভৌতিক জিনিস নিয়েও আমরা আজকে কথা বলবো। এবং এই বিষয়টা নিয়ে আমাদের যে মানুষটি সহায়তা করেছেন তিনি হচ্ছেন 10 এর লুৎফুল কায়সার ভাই। অত্যন্ত ভালো কিছু কন্টেন্ট তিনি আমাদেরকে দিয়েছেন এবং এই কন্টেন্টগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত, অর্থাৎ আমরা সবাই হয়তোবা ড্রাকুলা বা ভ্যাম্পায়ার বা এরকম জ্যাক দ্য রিপার এরকম বেশ কিছু বিদেশি লোককাহিনী বা ভূতের সাথে পরিচিত। বাংলাদেশের কিছু ভূতের সাথে আজকে আমরা আপনাদের পরিচয় করে দিতে চাই। তো আমি আর সিফাত আজকে পালা বদল করে আপনাদেরকে বেশ কিছু ভূতের গল্প বলবো বা ভূতের পরিচয় জানিয়ে দেব। তো প্রথম যে ভূতটি রয়েছে সেটা হচ্ছে চুড়েল নামে পরিচিত। বলা হয়ে থাকে যেটা এমন কোনো মেয়ের আত্মা যে বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছে। এদের সাধারণত বনের দিকে দেখা যায় আর নগ্ন নারীর রূপে এরা পুরুষদের সামনে আসে এবং তাদেরকে ভুলিয়ে ভালিয়ে পুকুরের ভিতর নিয়ে যেয়ে ডুবিয়ে মারে। পরবর্তীতে যে নামটা নিয়ে কথা বলবো সে নামটা খুবই সুন্দর, কিন্তু এটার সাথে যে জিনিসটা জড়িত সেটা আসলে খুব একটা সাধারণভাবে নেওয়ার মতো নয়। নিশি নাম শুনে মনে হবে কোনো সুন্দরী অপরূপ নারীর নাম। হ্যাঁ, তবে এরা আসলে ভূত বা তেমন কিছু নয়, এক ধরনের অদ্ভুত সত্তা। নিশি গভীর রাতে মানুষের নাম ধরে ডাকে। নিশির ডাকে সাড়া দিয়ে মানুষ সম্মোহিত হয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায় এবং তাদের আর কখনো ফিরে পাওয়া যায় না। কিছু কিছু তান্ত্রিকরা অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নিশি পুষে থাকেন।
হয়তো আপনাদেরও ঘুমের মাঝে অনেকেরই মনে হতে পারে যে কেউ হয়তো ডাকছে বা কেউ হয়তো বাইরে আছে। বলবো একটু সাবধান থাকবেন, কে জানে কি হতে পারে। নিশির কথাটা যখন উঠলো তখন নিশি নিয়ে কিন্তু গ্রাম বাংলায় যেসব ভূতগুলো প্রচলিত আছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে আমি যতদূর জানি নিশিকে ধরা হয়। এবং একটা খুব প্রচলিত জিনিস, বিশেষ করে আমি আমার নিজের গ্রামের বাড়িতে এবং আরও বেশ কয়েক জায়গায় শুনেছি যে বলা হয় যে মধ্যরাতের পরবর্তীতে যদি কখনো কাউকে নাম ধরে ডাকা হয়, 3বারের বেশি ডাকা না পর্যন্ত যাতে তারা বাসা থেকে বের হয় না। অর্থাৎ নিশির ক্ষেত্রে প্রচলিত যে জিনিসটা, যে তারা একটা মানুষের নাম ধরে সর্বোচ্চ 3বার ডাকে। যেমন যদি কারো নাম ইব্রাহিম হয়, সে ডাকবে যে ইব্রাহিম, সে আরেকবার চিৎকার করে ডাকবে যে ইব্রাহিম বাইরে আয়, এবং 3য়বার ডাকার পর যদি ওই মানুষটা না আসে তাহলে কিন্তু নিশি আর মানে ডাকে না। অর্থাৎ এই একটা যেটাকে বলে ওয়ার্নিং টাইপের সুপারস্টিশনও বলতে পারি, বা এই বিষয়টা নিয়ে একটা ওয়ার্নিং বলতে পারি। তো রাতের বেলা যদি এরকম কিছু হয় আপনারা অবশ্যই একটু সচেতন থাকবেন। 3বারের বেশি যদি নাম ডাকে শুধুমাত্র তবেই আপনারা বের হওয়ার চিন্তা করতে পারেন, তাহলে বেশি রাতে আসলে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে যে ভূতটি নিয়ে আমরা বলবো সেটাকে বলা হয় কাদরামা। অনেকটা নিশির মতোই এই ভূত গ্রামের পাশে জঙ্গলে বসে করুণ সুরে বিলাপ করতে থাকে। মানে আপনি যদি আশেপাশ দিয়ে হেঁটে যান মনে হবে কোনো একজন মহিলা ওই জঙ্গলের ভিতরে বসে কাঁদছেন, এবং অত্যন্ত স্বাভাবিকভাবেই আপনার মনের মধ্যে বা আপনার কনসিয়াসের মধ্যে একটা জিনিস আসবে যে ওখানে কি হচ্ছে বা কেউ একজন বিপদে পড়েছে, আমি তাকে যেয়ে একটু সহায়তা করি। কিন্তু কান্নার সুর শুনে কেউ যদি সাহায্য করতে এগিয়ে যায়, তাকে ইনিয়ে বিনিয়ে নানা গল্প বানিয়ে জঙ্গলের আরও গভীরে নিয়ে যেয়ে মেরে ফেলে কাদরামা। ছোট বাচ্চারা এর কান্নায় বেশি আকৃষ্ট হয় বলে জানা যায়। রাতের বেলা আশেপাশের উদ্ভট আওয়াজগুলো কিন্তু কাদরামাও হতে পারে। পরবর্তীতে আরেকটি নাম আলেয়া। এরা মূলত জলভূমির ভূত হিসেবে পরিচিত। অনেকেই শুনে থাকবেন বা হয়তো আপনাদের দাদু বা নানুর কাছ থেকে এরকম গল্প শুনে থাকবেন যে নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় হুট করেই কোনো কিছু হারিয়ে গেছে, বা এইমাত্র হাতে থাকা লাঠিটাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আলেয়ারা মূলত জলভূমিতে থেকে জেলেদেরকে বিভ্রান্ত করে বা নৌকায় যারা নদী পার হয় সেসব যাত্রীদের থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে এক ধরনের অসহায়ত্বের সৃষ্টি করে। কখনো কখনো ওরা অবশ্য জেলেদেরকে সমূহ বিপদ সম্পর্কে সতর্ক করে থাকে। এদিক থেকে একটি দেখার বিষয় যে সবসময় যে তারা ক্ষতি করে এমন নয়, তারপরেও অন্ধকার একটি রাতে সম্পূর্ণ চাঁদ রাত হলেও নৌকায় করে নদী পার হওয়ার সময় হুট করে যদি দেখেন আপনার হাতে থাকা জিনিসগুলো যেন গায়েব হয়ে যাচ্ছে, তখন সেই অনুভূতিটা অবশ্যই আপনাকে নাড়া দেবে। ঠাকুমার ঝুলি যারা পড়েছি বা ফেসবুকে যাদের মিম ঘাটা হয়, শাকচুন্নি নামটা হয়তোবা তাদের কাছে খুব হাস্যকর হতে পারে, কিন্তু গ্রামের যে মানুষগুলোর কাছে এই নামটা বিভীষিকার চেয়ে কম কিছু নয়। বলা হয়ে থাকে শাকচুন্নি এক ধরনের পেতনি। অল্প বয়সী বা বিবাহিত মেয়ে যদি অপঘাতে মারা যায় তাহলে শাকচুন্নিতে পরিণত হতে পারে। সাদা কাপড় পরিহিত শাকচুন্নি মূলত জলাভূমির ধারে গাছে বাস করে এবং সুন্দর তরুণ পেলে তাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলতে চেষ্টা করে। কখনো কখনো সে তরুণকে জলাভূমি থেকে মাছ ধরে দিতে বলে, আর শাকচুন্নিকে মাছ দেয়া মানে হলো নিজের আত্মা তার হাতে সমর্পণ করা। এছাড়াও কানাখোলা নামের এক ভূত পাওয়া যায় গভীর নির্জন চরাচরে। এরা মানুষকে পেলে তার গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয়। মানুষ পথ হারিয়ে বারবার একই জায়গায় ঘুরতে থাকে। ভয়ে বা টেনশনে তার পানির চাহিদা বা অন্যান্য চাহিদার কারণে
যখন তার প্রেশার বেড়ে যায়, এভাবে একসময় ঘুরতে ঘুরতে গোলক ধাঁধার মধ্যে ক্লান্ত হয়ে তারা তাদের শিকারকে মেরে ফেলে। আপনারা অনেকেই বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে একটি কথা শুনে থাকবেন যে গ্রামের রাস্তা দিয়ে আসার সময় সন্ধ্যার পরে বা মাগরিবের পরে মাছ কিনে আনাটা ঠিক উচিত নয়। অনেকেই হয়তো বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে একটি সাবধানবাণী এভাবে শুনে থাকবেন, ধরুন সন্ধ্যার পরে, সূর্য ডোবার পরে বা মাগরিবের আজান দেওয়ার পরে গ্রামের মেঠো পথ ধরে মাছ নিয়ে ঘরে ফেরাটা উচিত নয়। এইটি মূলত বলা হয় মেছো ভূতের আক্রমণ থেকে বাঁচার জন্য। তারা হচ্ছে মূলত মাছ লোভী এক প্রজাতির ভূত। বাজার থেকে বা গায়ের রাস্তা ধরে কেউ মাছ মেরে সন্ধ্যা বা নির্জন সময়ে যখন ঘরে ফেরে, তখন আশেপাশের কোনো বাঁশঝাড় বা একটু গহীন অরণ্যের মধ্যে দিয়ে আসার সময় তাদেরকে বিভিন্নভাবে ছলনায় ফেলে তাদের থেকে মাছ কেড়ে নেওয়া হয়। অনেক সময় অনেকে সেই মাছ রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে থাকে। তাই এই দিকগুলো থেকে হয়তো আপনারা অনেক বেশি মডার্ন, তারপরেও গ্রামে গিয়েছেন, কোনো একদিন হয়তো বাজার থেকে ফেরার সময় মাছ কিনে আনতে চাইলেন। আশা করব সেই সময় কথাগুলো একটু মনে রাখবেন। যেহেতু বয়োজ্যেষ্ঠরা বলে, তারা অবশ্যই কোনো কিছু জেনে বুঝে তারপর বলে। বাংলার লোক ঐতিহ্যে এই ভূতগুলো অষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে বলা যায়। তাই আজকের এই হরর শোতে বাংলার এই ভূতগুলোকে নিয়ে আমরা কিছু বলার চেষ্টা করছিলাম। তো বাংলার ভূতের গল্পের পরে আমরা ফিরে আসবো আবার আমাদেরই রুয়েটের আরও কিছু ভৌতিক কাহিনী নিয়ে। যারা একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করে সকলেই রুয়েটের এলএইচের সামন দিয়ে যে রাস্তাটা চলে গেছে, অর্থাৎ সেলিম হল পার করে একটা চৌরাস্তা থেকে যে রাস্তাটা সোজাসুজি চলে যায় টিচার্স কোয়ার্টারের দিকে, সেই রাস্তায় অনেকেই হাঁটাহাঁটি করেছেন। অনিমেষের পুকুরের যে গল্পটা একটু আগেই বলছিলাম, সেই রাস্তা দিয়ে কিন্তু ওই পুকুরে যেতে হয়। তো এই রাস্তা নিয়ে যে গল্পটি আছে, সেই গল্পটি হচ্ছে এই রাস্তার ঠিক শেষ মাথায়, অর্থাৎ যারা ওই জায়গায় গিয়েছেন তারা জানেন যে বর্তমানে যে দেয়ালটা আছে এই রাস্তার শেষ মাথায় অগ্রণীর সাথে রুয়েটের একটি দেয়াল রয়েছে। তবে 2011 পরবর্তী পূর্ববর্তী সময় কিন্তু এই দেয়ালটা এখানে ছিল না, বরং আরও একটু সামনের দিকে একটা বট গাছের পরবর্তী অংশে ছিল। 2011-তে রুয়েটের স্টুডেন্টদের সাথে লোকাল সাধারণ জনগণের কিছু মনোমালিন্যের কারণেই একটা দাঙ্গা সৃষ্টি হয় এবং সেই সময় পরবর্তীতে কিন্তু এই দেয়ালটা ওই বট গাছের পিছনের দিকে চলে আসে। তো গল্পটি আমরা পেয়েছিলাম 10-এর এক ভাইয়ের কাছে, যে সে সময় রাতের বেলা বা সন্ধ্যা পরবর্তী সময়ে, মাগরিব পরবর্তী সময়ে ভাইরা যখন একসাথে হাঁটতে ওই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তার মাথায় দেয়ালের আগে একটা বট গাছ ছিল এবং সেই বট গাছের নিচে অনেকেই একটা বাচ্চাকে বসে থাকতে দেখেছেন। এবং অত্যন্ত স্বাভাবিকভাবেই, এরকম না যে একটা সাধারণ মানুষের সন্তান বা একটা ছোট বাচ্চা ওখানে সবসময় বসে থাকে। জিনিসটা প্রত্যেকের কাছেই ভৌতিক বা অতিপ্রাকৃত লাগার কারণ যে একটা হেলো ইফেক্ট, অর্থাৎ একটা মানুষের শরীর থেকে হালকা আভা নিঃসৃত হচ্ছে বা স্বাভাবিক মানুষের গড়ন না, এইরকম একটা ফিগার ওই বটগাছটার নিচে মাঝে মধ্যেই দেখা যেত। বেশ কয়েকজনের কাছে এটা শোনা গিয়েছে এবং পরবর্তী সময়ে যেহেতু ওই বটগাছটা আমাদের প্রাচীরের ওদিকে থেকে গিয়েছে, তাই এখন এই জিনিসটা আর দেখা যায় না। তবে 10 ভাইরা মানে যিনি বলেছেন তিনি কনফার্ম করেছিলেন যে তিনি ছাড়াও আর বেশ কয়েকজন মানুষ এই ক্যারেক্টারটাকে বা এই অবয়বটাকে ওই বটগাছের নিচে দেখতে পেয়েছে। যেহেতু
এখন আসলে অগ্রণী স্কুলের বাউন্ডারিটা বাড়িয়ে বটগাছটাকে স্কুলের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, স্কুলের শিক্ষার্থীরাও খুব একটা এই প্রাচীরের দিকে আসতে চায় না। এমনকি এতদিন ধরে যারা স্কুলে পড়ছে বা পড়ে বের হয়ে গেছে এমন একজনের সাথে রুয়েটে যখন আমরা কথা বলি, তখন জানতে পারি যে তাদেরকে নাকি স্কুল থেকেই বলা হতো যে যেহেতু স্কুল ছুটি হতে মোটামুটি বিকেল হয়ে যেত, তো তোমরা কখনো ওই প্রাচীরটার দিকে যেও না, ওই জায়গাটা ভালো না। তো আসলে এইখান থেকে কেউ হয়তো কিছু জানেনি বা দেখেনি, তারপরেও কিছু বয়োজ্যেষ্ঠ টিচাররা যখন বলতেন যে জায়গাটা ভালো না, যেও না, তখন কিন্তু আসলে মনে এক ধরনের সংশয়ের সৃষ্টি হয় যে আসলে কি ছিল। আসলে কি ছিল হয়তো বা আমাদের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব হবে না, তবে যদি কেউ ভৌতিক প্রিয় মানুষ হয়ে থাকে, হয়তো একদিন রাতের বেলা যে চেক করে আসতে পারেন আসলে ওখানে কি ছিল বা ছিল না। এর পরের যে ঘটনাটি সেটা বর্তমানের অর্থাৎ 2015 এবং 16 ব্যাচের বেশ কয়েকজনের মুখ থেকে শোনা, এবং ঘটনাটা হচ্ছে বঙ্গবন্ধু এবং সেলিম হলের দুই হলের যে বাউন্ডারি, সেটার মাঝখানে যে রাস্তাটা, সেটা নিয়ে। রাতের বেলা আমরা জানি যে 11টার পরে যে গেটটা আছে, পকেট গেটটা পিছনের দিকে এলএইচের সামনে, ওই পকেট গেটটা বন্ধ করে দেওয়া হয়। তো অনেকেই একটা জিনিস দেখেছেন, সেটা হচ্ছে যে একজন সাইকেলে চড়ে, অন্ধকার, বিশেষ করে যখন অন্ধকার থাকে, মানে কারো চেহারা স্পষ্ট অবয়ব বোঝা যাচ্ছে না এরকম সময়, যে সাইকেলে চড়া একজন মানুষ সাইকেল চালিয়ে ওই গলিটার ভিতরে ঢোকেন। এখন বিষয়টা হচ্ছে যে অত্যন্ত স্বাভাবিকভাবে যে একটা সাইকেল চালিয়ে একটা মানুষ ঢুকতেই পারে, কিন্তু জিনিসটা ভৌতিক হওয়ার বা অতিপ্রাকৃত হওয়ার বা মানুষের নজরে পড়ার কারণ যে মানুষটা হেঁটে যাচ্ছিল, উনি যখন দেখে যে একটা সাইকেল ওই রাস্তাটার ভিতরে প্রবেশ করলো এবং ওই রাস্তাটার সামনের দিক দিয়ে সে যখন ওই ক্রস সেকশনটা ক্রস করে যায়, তখন ওই গলিটার ভিতরে তাকিয়ে যখন সে দেখে যে আসলে কিছুই নেই ভিতরে, মানে একটা সাইকেল যে ঢুকলো, একটা মানুষ সহ সাইকেল যে ঢুকলো, সেটার কোনো অস্তিত্ব নেই। মানে এত দ্রুত কিন্তু ওই লোকটা বা ওই সাইকেল চালক তিনি হচ্ছে সাইকেলটা চালিয়ে ওইখানে ঢুকছেন না, যে 1 সেকেন্ডের ডিফারেন্সেই তার সাইকেল নিয়ে তিনি হচ্ছে রাস্তার ওই সাইড দিয়ে বের হয়ে যাবেন। অর্থাৎ জিনিসটা এরকম যে একজন সাইকেল নিয়ে ঢুকছেন, কিন্তু ঢোকার সাথে সাথেই অবয়বটা গায়েব হয়ে যাচ্ছে। তো এটা রিসেন্ট সময় অনেকেরই চোখে পড়েছিল, এবং আমরা জানি না যদি আপনাদেরও কারো এরকম চোখে পড়ে থাকে তাহলে জানাবেন, এবং আশা করছি যে এটা অস্বাভাবিক বা ভয়ঙ্কর কিছু আসলে না, আমাদের দৃষ্টিভ্রম। কারণ বর্তমানেই আমরা এই হলগুলোতে থাকছি, এবং আশেপাশে যদি এরকম ভৌতিক কিছু হয়ে থাকে, যারা সাধারণত আমাদের মতো ভয় পায় তাদের জন্য হয়তো জিনিসটা খুব বেশি সুখকর হবে না। এরপরে যে ঘটনাটি রয়েছে সেটা আমাদের পাঠিয়েছেন আবু সালেহ পলাশ ভাই, তিনি সিভিল 1-3 এর। তিনি আমাদেরকে 2-3টি গল্প মানে রেকর্ড করে পাঠিয়েছিলেন। তার মধ্যে একটা বিষয় ছিল হচ্ছে শহীদুল হলের পিছনের পুকুরটা নিয়ে, আর একটা ছিল হচ্ছে রুয়েটের অন্ধকার নিয়ে, যেটা আমি জানি না যে কারো কখনো মানে চোখে পড়েছে কিনা, যে রুয়েটে যখন কারেন্ট যায় বা অন্যান্য সময় যখন রুয়েটের অন্ধকার হয়, রুয়েটের অন্ধকারটা কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু বেশি কালো বা ঘন। অর্থাৎ জিনিসটা এমন যে স্বাভাবিক অন্ধকারেও মানুষের দৃষ্টিসীমার মধ্যে যে অবয়বটুকু চোখে পড়ে, অন্ধকারচ্ছন্ন এই পরিমাণে হয় যে নিজের হাতটুকুও দেখা যায় না। বিষয়টা আছে, একটা প্রচলিত কথা আছে যে শ্মশান ঘাটের মধ্যে নাকি এরকম একটা বিদ্যুৎ অন্ধকার পাওয়া যায়, যে যখন আমাবস্যা থাকে বা আলো থাকে না তখন নাকি কিছুই দেখা যায় না। এবং আবু সালেহ পলাশ ভাইয়ের যে মেসেজ ছিল সেখান থেকে আমরা জানতে পারি যে তিনি নাকি হচ্ছে হলের কিছু পুরাতন গার্ডদের কাছ থেকে শুনতে পেরেছিলেন যে এই রুয়েটের যে এরিয়াটা আছে, অনেক আগে অর্থাৎ সেই ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠারও আগে নাকি একটা শ্মশান ঘাট ছিল, অর্থাৎ এখানে হচ্ছে শ্মশানে মানে লাশ পোড়ানো হতো, এবং পরবর্তীতে ওটা উচ্ছেদ করে পরবর্তীতে এই জায়গাটা অধিগ্রহণ করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের নামে বরাদ্দ করা হয়। তো হতে পারে সেইটার একটা প্রভাব এখনও রুয়েটের মধ্যে থেকে গেছে, এবং এই অন্ধকারটা সেটারই কারণে। এরপরে যে তিনি যে ঘটনাটি বলেছেন সেটা হচ্ছে জিয়া হল নিয়ে, এবং জিয়া হলে যারা আছে তারা অনেকে এটার সাথে পরিচিত ঘটনাটার সাথে। সেটা হচ্ছে বিশেষ করে জিয়া হলে যারা 4তলা এবং 5তলার দিকে থাকেন তারা অনেকেই বলেছেন যে তারা একটা কাক দেখেন,
জি আপনারা শ্রোতারা যারা শুনছেন, মানে স্পেসিফিক একটা কাককে বোঝা কিন্তু আসলে স্বাভাবিক, মানে অস্বাভাবিক একটা জিনিস যে একটা কাক দেখেন এটা কি ধরনের কথা। কিন্তু তাদের মানে আমাদের যারা বলেছেন তাদের ভাষ্যমতে, বিশেষ করে ভাইয়ের ভাষ্যমতে, যে এই কাকটাকে তারা মানে বুঝতে পারেন যে ওটা একটা স্পেসিফিক কাক, কারণ এই কাকটা যদি কেউ বারান্দায় যে দাঁড়িয়ে থাকে অপলক দৃষ্টিতে ওই মানুষটার দিকে তাকিয়ে থাকে, এবং ওই মানুষটা যখন নড়াচড়া করে কাকটা ওই মানুষটার দিকে তার দৃষ্টি স্থির রাখে, এবং ওই মানুষটা যদি এই কাকটার দিকে এগিয়ে যায় অন্যান্য স্বাভাবিক কাকের মতো ওই কাকটা উড়ে যায় না, কাকটা অপলক দৃষ্টিতে মানুষটার দিকে তাকায় থাকে। এবং স্বাভাবিকভাবেই মানে মানে আমরা যেটা অতিপ্রাকৃত জিনিস বলি, স্বাভাবিকের বাইরে যে কোনো ঘটনাই কিন্তু মানুষের মনকে বিচলিত করে তোলে, এবং জিয়া হলে যারা থাকেন তারা এই কাকের ঘটনাটার সাথে অনেকেই মানে পরিচিত, এবং এই অস্বাভাবিক বিহেভিয়ারের কারণে হয়তো বা কিছুটা হলেও মানুষের মনে একটা সংশয় বা একটা ভয়ের সৃষ্টি এই কাকটা করেছিল। সর্বশেষ যে গল্পটি বা ঘটনাটি আজকে আমাদের শোনাবো সেটা হচ্ছে 2015 সিরিজের সিএফপি এবং RQ-15 দুজন রুমমেট তারা একসাথে আমাদেরকে পাঠিয়েছেন। তো এই গল্পটি বেশ বড়, এবং আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন রেডিও রুয়েট। তাদের ভাষায় বলছি। গল্পটা আমাদের দুজনের। আমরা রুয়েট লাইফের শুরু থেকেই রুমমেট। 2016-এ যখন আমরা রুয়েটের বাইরে একটা মেসে থাকি তখন ওই মেসেরই 110 নাম্বার রুমে আমরা ছিলাম। কোনো সমস্যা হয়নি কখনো, কিন্তু কিছুদিন পরেই মেসের যে খালারা ছিলেন তারা আমাদের দোতলায় একটা রুম দেখালেন যে এই রুমটা বেশ বড় আছে, তুলনামূলকভাবে ফাঁকা হবে, এবং তোমরা চাইলে এই রুমটায় শিফট করতে পারো। আমরাও অত্যন্ত খুশি মনে শিফট করলাম রুম নম্বর 209, এবং কাহিনী এরপর থেকেই শুরু। রুম ক্লিন করার সময় আমরা রুমের দেয়ালে বেশ কিছু আয়াত লাগানো নোটিস করলাম, কিন্তু রুম পরিষ্কার করার ব্যস্ততায় এই বিষয়গুলোকে আমরা মোটেও সিরিয়াসলি ভাবে নিইনি, কারণ দোয়া লিখে রাখাটা মোটেও আমাদের কাছে অস্বাভাবিক কিছু মনে হয়নি। তো সেদিন অর্থাৎ প্রথম দিন রুম পরিষ্কার করার পর রাতের বেলা যখন আমরা জানালাটা খুলতে গেলাম দেখলাম যে জানালাটা একটা সুতো দিয়ে বাঁধা এবং একটা কাগজ দিয়ে সেই সুতোটা হচ্ছে মোড়ানো অবস্থায় আছে। তো আমরা জানালা খুলতে গিয়ে ভাবলাম হয়তো ভুলে রেখে দিয়েছে এরকমভাবে বা কোনো কারণে, মানে স্বাভাবিকভাবেই যে এটা যে কোনো একটা ভৌতিক বা এরকম কোনো বিষয় হতে পারে এটা আমাদের মাথা আসেনি, তাই জোর করেই কাঁচি দিয়ে ওই দড়িটা কেটে আমরা জানালাটা খুলেছিলাম। এবং ওই যে বললাম যে জানালাটার দড়িটা একটা কাগজ দিয়ে লাগানো ছিল, ওই কাগজটার মধ্যে দেখলাম বেশ কিছু আরবি লেখা ছিল। তো সারাদিন খাটাখাটনির পরে আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো এটা নিয়ে ভাবার স্বাভাবিকভাবে কোনো সময় ছিল না, এবং নিজেরা ফ্রেশ ট্রেশ হয়ে রাতে শুয়ে পড়েছিলাম। এরপর থেকেই আমার অস্বস্তি লাগা শুরু করে। ওই দিন সারা রাতে আমি ঘুমাতে পারিনি, বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার পাশে দাঁড়িয়ে আছে, কারণ হালকা হালকা উদ্ভট রকমের সাউন্ড পেতাম। আমি প্রথমে মনে করেছিলাম যে আমার মনের ভুল, কিন্তু কয়েকদিন পর আমার রুমমেটের হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। ওকে যখন জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তখন ও বলল যে ও বিগত 1 সপ্তাহ ধরে রাতের বেলা ঘুমাতে পারেনি, তার ছটফট করে, মনে ভয় ঢুকে যায়, মানে তার বারবার মনে হয় যে তার পাশে কেউ দাঁড়িয়ে আছে বা তার কানে কেউ ফিসফিস করে কিছু বলছে। আমার মনে ভয় ঢুকে গেল, শেষে বলেই ফেললাম আমারও তো একই অবস্থা। ওই দিন এই বিষয়টা নিয়ে আর কথা বাড়ালাম না। এরপরে হঠাৎ একদিন পাশের রুমের এক ফ্রেন্ড এসে বলল যে ওর রুমে কেউ নক করেছে কিনা। বিষয়টা হচ্ছে যে আমরা ওই দিন করিডোরের মধ্যে রান্না করছিলাম, অর্থাৎ করিডোরে যে আর কেউ ছিল না এটা কিন্তু আমরা দেখছিলাম। সে যখন এসে কথাটা জিজ্ঞেস করলো যে তার রুমে কেউ নক করেছিল কিনা, এবং আমরা যখন বললাম যে না, কারণ আমরা তো বাইরে রান্না করেছি, মানে করছি, আমরা দেখিনি কাউকে আসতে, তখন ও বেশ ভয় পেয়ে গেল, কারণ সে বলল মাঝে মাঝেই নাকি তার রুমের মধ্যে এভাবে ধাক্কা দেয়। ব্যাপারটা আরও সিরিয়াস নিলাম, মানে নিতেই হলো যখন একটা ছুটির পরে বাসা থেকে এসে আমার বন্ধু দেখলো যে জানালার যে 2টা ছিটকিনি সে লাগিয়ে দিয়ে গিয়েছিল
সেটা খোলা। সে আমাকে ভয় পেয়ে ফোন দিল। আমি দৌড়ে চলে আসলাম এবং এসে ওই রকম ভয়ে কাঁপা অবস্থায় দেখে নিজের মনকে শক্ত করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ভয় পাওয়াটা অত্যন্ত স্বাভাবিক ছিল। কারণ আমরা সবাই জানি যে স্লাইডিং থাই কাচের যে জানালা সেটা চোর খুললেও দুই দিক দিয়ে খোলা পসিবল না, আর রুমে সব ঠিকঠাক ছিল, সো চুরির প্রশ্নই আসে না। এরপরেই খালাদেরকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম যে এই মেসে কোনো ধরনের ইনসিডেন্ট হয়েছিল কিনা। তারা সুন্দরভাবে কথাটা এড়িয়ে গেল, উল্টো আমাদেরকে হাবিজাবি বলল যে আমরা নাকি বেশি বুঝতেছি বা ফাজলামো করার চেষ্টা করতেছি। স্বাভাবিকভাবেই এই ভৌতিক জিনিসগুলো সেটা আমাদের মনের ভিতরেই থাকুক না বা বাস্তবেই থাকুক, আমরা ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, রাতের ঘুমের অভাব ছিল, আমরা না বুঝতে পারছিলাম না। একদিন সকালবেলা ক্লাসে যাওয়ার জন্য উঠে আমি ওয়াশরুমে গেলাম এবং ওয়াশরুম থেকে যখন আসলাম রুমের দরজাটাকেও ভিতর থেকে লাগিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম হয়তো বা আমার রুমমেট, আমার কাছে চাবি ছিল বাইরে, তো আমি মানে অনেকক্ষণ দরজাটা নক করার পরেও দেখলাম যে ভিতর থেকে মানে সে কেউ খুলছে না, মানে ভিতর থেকে দরজাটা কেউ খুলছে না। স্বাভাবিকভাবে আমার কাছে হচ্ছে বাইরে একটা চাবি ছিল, যে চাবি দিয়ে হচ্ছে আপনারা জানেন যে গোল যে লকগুলো আছে বাইরে থেকে খোলা যায়। তো আমি খুলে ভিতরে যখন ঢুকলাম, ঢুকে দেখি যে ভিতরটা ফাঁকা এবং এর মধ্যে আমার রুমমেট আরেক বাথরুম থেকে রুমের মধ্যে এসে আসলো আর কি। এবং আমি তখন তাকে যখন জিজ্ঞাসা করলাম যে সে কি তালা মেরে গিয়েছিল কিনা, সে বললো যে না, সে মোটেও রুমে তালা মেরে যায়নি, বরং দরজাটা আলগা করা ছিল, কারণ সে জাস্ট মুখ ধুতে গিয়েছে এবং সে সঙ্গে সঙ্গে ফেরত আসতো। এরপরে ওই দিন আমরা ক্লাসে যেতে পারিনি। শেষে খালাতের হাতে পায়ে ধরে আমরা বললাম যে আমাদের রুম চেঞ্জ করে দিতে। পরে রুম না থাকায় আমাদের কয়েকদিন ওখানেই থাকতে হয়েছিল এবং হলের প্রভোস্টকে আমরা অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে যখন আমাদের হলটা অ্যালট করা হয়, আমরা সরাসরি ওখান থেকে হলে চলে আসি। তো এই যে 7 দিন সময়টা আমরা ছিলাম, এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটে। একদিন হঠাৎ জানালায় কেউ খুব জোরে জোরে নক করছিল বলে মনে হয়, যেন খুব বেশি প্রয়োজন কারো, মানে আর্জেন্ট নিড। এবং জানালা বলতে কিন্তু হচ্ছে বাইরের দিকে না, অর্থাৎ করিডোরের যে জানালাটা আমার দরজার পাশে, সেই জানালাটা। তো স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল যে কোনো ফ্রেন্ড মানে দরজা খুলতে এই কারণে হচ্ছে নক করছে। কিন্তু নক করার পরে যখন করিডোর খুললাম, দেখলাম যে বাইরে কেউ নেই। ভয় পেয়ে গেলাম, কারণ সবারই রুমের দরজা লাগানো। এরপরে যেটা করলাম, রুমের মানে হলের মধ্যে রুম অ্যালট পেয়ে গেলাম এবং সেখানে চলে আসলাম। অথচ এই যে আমরা বলবো যেটা আমাদের একটা মানসিক ভ্রম ছিল বা স্বাভাবিক ভয়ের একটা বিষয় ছিল, হলে ওঠার পর থেকে এই যে আশেপাশে সবসময় কেউ আছে বা কানের মধ্যে কেউ ফিসফিস করে কিছু বলছে, এই জিনিসটা আল্লাহর রহমতে আর অনুভব হয়নি। পরে ব্যাপারগুলো আরও বুঝলাম যখন জানলাম যে আমাদের ইমিডিয়েট পাশের রুমেও মাঝে মাঝে কেউ নক করে। এবং একদিন সব আলো ক্লিয়ার হলো যখন হলে ওঠার পর সিনিয়র 14-এর এক আপু তাদের ফ্রেন্ড সার্কেলের ওই মেস ছাড়ার গল্পটা বলল। তার কাছেই জানলাম যে ওই মেসে একটা মেয়ে সুইসাইড করেছিল। ইভেন আমার ডিপার্টমেন্টেরই এক ফ্রেন্ড রাজশাহী মেডিকেল কলেজে অ্যাডমিট হয়েছিল, আর তাকে দেখতে গিয়ে শুনলাম সেও ঘুমাতে পারে না, খেতে পারে না, তার কানের কাছে কে যেন ফিস করে কিছু বলে, কিন্তু সে বুঝতে পারে না এবং রাতের বেলা মনে হয় যে তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। জানা ভয় থেকেই জিজ্ঞাসা করলাম যে কই থাকিস, এবং সে বলল অমুক মেসের 209 নাম্বার রুমে। রুম থেকে বের হয়ে এসেও সেই ভয়টা যেন আবার নক করলো। সে আসলে ওটা মনের কোনো ভুল ছিল না, আর সবার সাথেই কন্টিনিউয়াসলি ঘটছিল ওই মেসের 209 নাম্বার রুমে। গল্পটি আমাদের পাঠিয়েছে CFP 15-এর মাইশা এবং তার রুমমেট RQ 15-এর একজন। তো আমরা আশা করছি, আমরা মেসের নামটি বলতে পারছি না কারণ আমাদেরকে যারা গল্পটি পাঠিয়েছেন তারা মেসের নামটি উল্লেখ করেননি। তো আজকে আমরা জানি যে নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক গল্পগুলো আপনারা স্পষ্টভাবে শুনতে পারেননি। আমরা পরবর্তীতে রেডিও রুয়েট থেকে আবার চেষ্টা করব আরও অনেকগুলো গল্প একসাথে সংগ্রহ করে আপনাদের সামনে নিয়ে আসতে, এবং আশা করছি সেদিন এই রকম সমস্যার মধ্যে আপনারা পড়বেন না। তবে আজকে এ বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আসেফ, CSC 15, এবং আমার সাথে এই সময় জুড়ে ছিল মাহাদি হাসান সিফাত, URP 17।
শুনতে থাকুন রেডিও রুয়েট। আর যদি ভৌতিক কিছু পছন্দ হয় তাহলে ডুয়েটের আনাচে কানাচে ঘুরেই দেখুন না, পেয়ে যেতে পারেন অতিপ্রাকৃত অনেক কিছুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।